খিদমাতুল মুসলিমিন মিডিয়া পরিবেশিত অডিও বুক সিরিজ হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। ভারতীয় ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ সৃষ্টি করে বাহাদুর ইয়ার জং জনগণের মন থেকে দূর করে দিয়েছিলেন সব ধরনের ভয়ভীতি ও হতাশা। সৃষ্টি করেছিলেন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। চারদিক থেকে ছড়িয়ে দিয়েছিলেন আশার আলো। এরকম পরিস্থিতিতে তার আকস্মিক মৃত্যুর ফলে হায়দ্রাবাদ পরিণত হয়েছিল এক খণ্ড শোকের পাথরে। স্তম্ভিত হয়ে পড়েছিল জনসাধারণ। ইত্তেহাদের ভবিষ্যৎ নিয়েও আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। সেই সংকটকালে হায়দ্রাবাদের মানুষের সামনে আলোকবর্তিকার মতো উদিত হল অপেক্ষাকৃত তরুণ জননেতা, দৃঢ় মনোবল ও সাহসী মানুষ হিসেবে পরিচিত কাশেম রিজভী। বাহাদুর ইয়ার জংয়ের মৃত্যুর সুযোগে মাত্র কয়েকদিনের মধ্যে ভারত হায়দ্রাবাদের পরিস্থিতি করে তোলে আরও অস্থির ও আরও উত্তপ্ত। হায়দ্রাবাদের মানুষের সামনে ভারত দাঁড় করিয়েছে দুটি পথ: হয় দেশের স্বাধীনতা বিসর্জন দিয়ে ভারতভুক্ত হয়ে অধীনতা স্বীকার করে শান্তিতে বসবাস করো, অথবা স্বাধীনতা নিয়ে থাকার চেষ্টা করো। সেই চেষ্টাও আমরাই বানচাল করে দেব। অর্থাৎ যেদিক দিয়ে এগোতে থাকো ভারতভুক্ত তোমাকে হতেই হবে, নইলে নিস্তার পাবে না। হায়দ্রাবাদের মানুষ, বিশেষ করে মুসলিম জনতা, তখন টকবক করে ফুটছে। রাজধানীসহ সারা দেশে আওয়াজ উঠেছে একটাই: রুখো ভারত, বাঁচাও হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের উপর ভারতের আগ্রাসন ঠেকানোর জন্য সাধারণ মানুষ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হচ্ছিল। এদিকে কংগ্রেসের চর এবং স্বেচ্ছাসেবকরা সীমান্ত অতিক্রম করে নতুন করে শুরু করে দিয়েছিল হাঙ্গামা। 2000 মাইলব্যাপী বিস্তৃত হায়দ্রাবাদ ভারত সীমান্ত দিয়ে ভারতীয় সন্ত্রাসীরা হায়দ্রাবাদের ভেতর ঢুকে শুরু করে দিয়েছিল বর্গির হাঙ্গামা। বিশৃঙ্খলা সৃষ্টি করা, লুট, খুন, অগ্নিসংযোগ এসব হয়ে পড়েছিল নৈমিত্তিক ঘটনা। এই অনুপ্রবেশকারীদের হায়দ্রাবাদের ভেতরকার কিছু মানুষ জোগাতে থাকলো মদত। যে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে ভারতীয় চরদের বড় সহায়ক হয়ে দাঁড়ালো কট্টর হিন্দুত্ববাদী স্বামী রামানন্দ তীর্থ, যিনি সীমান্ত অঞ্চলকে ফ্রি জোন ঘোষণা করে হায়দ্রাবাদকে ভারতে মিশে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করতে লাগলেন। তার ছত্রছায়ায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রকাশ্যে সভা সমাবেশ করে ভারতভুক্তির জন্য প্রচারণা চালাতে লাগল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পাশাপাশি কংগ্রেস আরও একটি অস্ত্র প্রয়োগ করল হায়দ্রাবাদে। এই অস্ত্রের নাম কমিউনিস্ট। হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলে কংগ্রেসের উস্কানিতে কমিউনিস্টরা রাজতন্ত্র উচ্ছেদ করে সমাজতন্ত্র কায়েমের জন্য অস্ত্র হাতে তুলে নেয়। কমিউনিস্টদের অস্ত্রশস্ত্র সবই সরবরাহ করত ভারত। ভারত সরকার ও কংগ্রেসের উৎসাহ, উস্কানি ও সাহায্য নিয়ে তেলেঙ্গানা অঞ্চলে কমিউনিস্টরা শুরু করে সশস্ত্র বিদ্রোহ। ইতিহাসে কমিউনিস্টদের এই সশস্ত্র বিদ্রোহ তেলেঙ্গানা বিদ্রোহ নামে পরিচিত। তেলেঙ্গানা বিদ্রোহ ছিল নামেই কমিউনিস্ট ও কৃষক বিদ্রোহ। মূলত এটা ছিল অনেকাংশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের চক্রান্ত, যে চক্রান্তে কমিউনিস্টরা বোকার মতো ভারতীয় দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হায়দ্রাবাদ সরকার এই বিদ্রোহ দমনের জন্য সচেষ্ট হল, কিন্তু ততদিনে তেলেঙ্গানার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বিদ্রোহীদের হাতে ভারত তুলে দিয়েছিল ভারী ভারী যুদ্ধাস্ত্র। অন্যদিকে হায়দ্রাবাদের পুলিশের হাতে ছিল সেকেলে ধরনের বন্দুক। পুলিশ বিদ্রোহীদের সামনে অসহায় হয়ে পড়েছিল। বিদ্রোহীরা পুলিশদের হটিয়ে দিয়ে একের পর এক গ্রাম দখল করে নিচ্ছিল আর উচ্ছেদ করছিল বেছে বেছে মুসলমানদের। মুসলমানরা সর্বস্ব হারিয়ে শরণার্থীর মতো জমা হতে থাকলো রাজধানীতে। বিদ্রোহীরা প্যারালাল সরকার চালু করে আদায় করতে থাকলো খাজনা, ট্যাক্স ইত্যাদি। বিষয়টির সঙ্গে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তথাকথিত শান্তি বাহিনীর গঠন, লালন পালন ও লাইন অফ অ্যাকশনের হুবহু মিল দেখা যায়। শেষ পর্যন্ত তেলেঙ্গানার বিদ্রোহ দমন করার জন্য হায়দ্রাবাদ সরকার সেনাবাহিনী তলব করল। সেনাবাহিনী বিদ্রোহ দমনে নেমে হিমশিম খেতে লাগল। সেনাবাহিনী দুভাবে আক্রান্ত হল: এক, সম্মুখ সমরে বিদ্রোহীদের অত্যাধুনিক সমরাস্ত্র; দুই, ভারতীয় মিডিয়ার লাগামহীন বিরতিহীন প্রচারণা।
ভারতীয় মিডিয়াগুলো এমন ভাষায় সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালালো যে যে কেউ বুঝে নিতে পারবে হায়দ্রাবাদে সেনাবাহিনী রক্তপিপাসু। তারা হিন্দুদের বাড়িঘর লুটপাট করছে, তাদের খুন করছে, হিন্দু নারীদের ইজ্জত লুণ্ঠন করছে। যেভাবে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় অখণ্ডত্ব রক্ষার জন্য কাজ করতে নেমে আক্রমণের শিকার হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। প্রতিদিন ভারতীয় সংবাদপত্রগুলো মিথ্যা, উদ্দেশ্যমূলক, বানোয়াট ও কল্পকাহিনী প্রচার করে নিজ দেশে জনগণের পাশাপাশি বিশ্ব জনমতকেও বিভ্রান্ত করছিল। পরিস্থিতির এই পর্যায়ে আবারও এগিয়ে আসে ইত্তেহাদ। ইত্তেহাদের নেতারা ঠিক করলেন আক্রান্ত মুসলিম এবং হায়দ্রাবাদের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সংগঠিত করে তাদের আত্মরক্ষামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবেন দেশ রক্ষার জন্য প্রতিরোধ বাহিনী। ইত্তেহাদের নেতারা বাহাদুর ইয়ার জং প্রদর্শিত পথ ধরে নেমে পড়লেন সর্বসাধারণের মধ্যে। তারা দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে জনগণকে ভীতি ও আতঙ্ক কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে লাগলেন। জনগণকে সংগঠিত করে আত্মরক্ষা তথা দেশ রক্ষায় এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন। তারা জনগণকে অস্ত্র প্রশিক্ষণ দিতে লাগলেন। ইত্তেহাদের নবীন নেতা কাশেম রিজভির এই কর্মকাণ্ড হায়দ্রাবাদের সরকারও প্রথম দিকে ভালোভাবে নিতে চায়নি। কিন্তু কাশেম রিজভি রাজধানীতে আয়োজিত লক্ষাধিক জনতার এক সভায় ঘোষণা করলেন, হায়দ্রাবাদ আজ ভারত দ্বারা আক্রান্ত। সীমান্তের ওপারে ভারত ওত পেতে বসে আছে একটি মোক্ষম সুযোগের অপেক্ষায়। এরই মধ্যে সীমান্তে তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা চালাচ্ছে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড। তেলেঙ্গানায় কমিউনিস্টরা ভারতের মদতপুষ্ট হয়ে শুরু করেছে রক্তাক্ত বিদ্রোহ। রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আরেকটি রাষ্ট্র। স্বামী রামানন্দ তীর্থ প্রকাশ্যে খোদ রাজধানীতে এসে মাতৃভূমির স্বাধীনতার বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন নানা ষড়যন্ত্র। তিনি প্রতিনিয়ত হিন্দু ভাইদের উৎসাহিত করছেন ভারত ভক্তির পক্ষে দাঁড়ানোর জন্য। তিনি হিন্দু সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক শক্তিগুলোকে একত্রিত করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। মোট কথা, হায়দ্রাবাদ আজ ঘরে বাইরে আক্রান্ত। এই চরম ক্রান্তিকালে কোনো দেশপ্রেমিক শক্তি ঘরে বসে থাকতে পারে না। বসে থাকা উচিত নয়। যার যা কিছু আছে তাই নিয়ে আজ পথে নামতে হবে। দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কাজে গাফিলতির ফল হবে মারাত্মক। আমি সেজন্য জনগণকে বলবো, মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় সামরিক প্রশিক্ষণ গ্রহণ করুন। হায়দ্রাবাদের প্রতিটি ঘরকে এক একটি দুর্গে পরিণত করতে হবে। যদি ভারত সরাসরি হায়দ্রাবাদ আক্রমণ করে তাহলে প্রতিটি ঘর থেকে নেমে আসবে প্রতিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদ, স্টালিনগ্রাদের মতো পথে পথে আমরা যুদ্ধক্ষেত্র বানাবো। হায়দ্রাবাদ রক্ষার দায়িত্ব একলা নিজাম ও সরকারের নয়, হায়দ্রাবাদের প্রতিটি মানুষের। সেই দেশ রক্ষার সংগ্রামে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। দেশ রক্ষার ইতিহাসে যোগ করি নতুন এক ইতিহাস। কাশেম রিজভির এই উদাত্ত আহ্বানে দারুণভাবে অনুপ্রাণিত হলো দেশের মানুষ। সরকারও তাদের প্রতি সহমর্মী হয়ে উঠল। ফলে প্রণীত হতে থাকলো এক সফল প্রতিরোধ কাহিনী। জননেতা কাশেম রিজভি সুযোগ্য নেতৃত্বে আবার আশারও দেখতে পেল দেশের মানুষ। হায়দ্রাবাদের প্রতিটি ঘর থেকে বেরিয়ে এলো তরুণ ও যুবকরা। তাদের মধ্য থেকে কলেজ ছাত্রদের নিয়ে এই জননেতা গড়ে তুললেন এক শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী। এই বাহিনীর নাম রাখা হলো রাজাকার বাহিনী। বাংলাদেশে যে অর্থে রাজাকার শব্দটি ব্যবহৃত হয়, ঠিক তার উল্টো অর্থে গঠিত হয়েছিল হায়দ্রাবাদের রাজাকার বাহিনী। হায়দ্রাবাদের রাজাকার বাহিনী মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য সর্বস্ব পণ করে পথে নেমেছিল। তারা কারো দালাল ছিল না, বরং দালালদের প্রতিরোধ করাই ছিল তাদের কাজ। শারীরিক সামর্থ্য ও শিক্ষার মান অনুযায়ী কাশেম রিজভি রাজাকার বাহিনীর বিভিন্ন ডিভিশন গড়ে তুললেন। দেখতে দেখতে ঝড়ের দ্রুততায় রাজাকার বাহিনীতে যোগদানের জন্য লোকজন ছুটে আসতে লাগল। কাশেম রিজভি প্রথমে এই বাহিনীকে পাঠালেন সীমান্তে। বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উৎপাত ও লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে এই বাহিনী দেখালো চমৎকার কৃতিত্ব। তারা অত্যন্ত সাফল্যের সঙ্গে সব ধরনের অনুপ্রবেশ রোধ করে গড়ে তুলল প্রবল প্রতিরোধ। সুপ্রশিক্ষিত ভারতীয় বাহিনী এবং তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজাকার বাহিনীর এই সাফল্যের কথা দ্রুতই ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সঙ্গে ছড়িয়ে পড়ল সংগঠক কাশেম রিজভির
সুনাম। তারপর এই রাজাকার বাহিনী এগিয়ে গেল তেলেঙ্গানার দিকে। 2 লাখ রাজাকার তেলেঙ্গানায় সম্পূর্ণরূপে নির্মূল করে দেয় ভারত ও কমিউনিস্টদের যৌথভাবে পরিচালিত অন্যায় বিদ্রোহ। এই সময় ইত্তেহাদের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো প্রায় 9 লাখে। পুরো হায়দ্রাবাদ যখন রাজাকার বাহিনীর সাফল্যে উৎসব পালন করছে, মানুষের মন ফিরে এসেছে শান্তি ও বিশ্বাস, সেই সময় আবার নতুন খেলা শুরু করলো ভারতের মিডিয়া সংবাদপত্র। এক্ষেত্রে সর্বাধিক অগ্রগামী ছিল হিন্দুস্তান টাইমস। বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক বানানোর জন্য দেশে বিদেশে ভারত যেভাবে ব্যয় করে মিলিয়ন মিলিয়ন ডলার তৈরি করে, ফিল্ম গ্রন্থ রচনা করে, মাঠে মাঠে নামায় নানান নামের নানান সংগঠন, তথাকথিত সুশীল সমাজকে, সেই একই রকমভাবে রাজাকার বাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় দক্ষ ও কুশলী ভারতীয় প্রচার মাধ্যম নানা বানোয়াট গল্প তৈরি করে, তাতে রং চড়িয়ে প্রচার করতে লাগলো তাদের খুন, লুট ও অত্যাচারের নানা কল্পিত কাহিনী। এসব গণমাধ্যম প্রচার করতে লাগলো যে ভারত হায়দ্রাবাদ আক্রমণ করলে রাজাকাররা হিন্দুদের কচুকাটা করবে। তারা প্রচার করতে লাগলো হায়দ্রাবাদের হিন্দুদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এভাবে একতরফা অপপ্রচার চালিয়ে ভারত হায়দ্রাবাদের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হলো, প্রস্তুত করে ফেলল আগ্রাসনের ক্ষেত্র। ভারতীয় মিডিয়ার এসব কল্পকাহিনী ও মিথ্যার প্রচারণার সত্য মিথ্যা যাচাই করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দলে দলে বিভিন্ন সংবাদ সংস্থা ও পত্রিকার সাংবাদিকরা ছুটে এলো হায়দ্রাবাদে। তারা চষে বেড়ালেন হায়দ্রাবাদ, কথা বললেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে। তারা কেউই ভারতীয় প্রচারণার সত্যতা কোথাও খুঁজে পেলেন না। নিজ নিজ দেশে ফিরে গিয়ে তারা ভারতীয় প্রচারণার মিথ্যাচার খণ্ডন করে বস্তুনিষ্ঠ রিপোর্ট প্রকাশ করলেন। তাদের প্রতিবেদন পাঠ করে জাতিসংঘ সহ ইউরোপ আমেরিকার সরকার ও সাধারণ মানুষ আশ্বস্ত হলো। কিন্তু বড়ই নাখোশ হলো ভারত ও তাদের মিডিয়া মহল। তারা সভ্যতা, সৌজন্য ও সৎ সাংবাদিকতার সব গণ্ডি অতিক্রম করে নির্লজ্জভাবে প্রচারণা চালালো যে ইউরোপ ও আমেরিকার ওইসব সাংবাদিকরা হায়দ্রাবাদ সরকারের কাছ থেকে প্রচুর ঘুষ খেয়েছে। জননেতা কাশেম রিজভীর নেতৃত্বে 2 লাখ রাজাকার এবং ইত্তেহাদের 9 লাখ জানবা সদস্যের প্রাণপণ প্রচেষ্টার ফলে অচিরেই তেলেঙ্গানার বিদ্রোহ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এলো। বন্ধ হয়ে গেল সীমান্তে ভারতীয় সৈন্য ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ। দেশের অভ্যন্তরে ভারতীয় মদদে গোলযোগ সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ করে দিল এই সম্মিলিত বাহিনী। একই সঙ্গে দাবি উঠল শতাব্দীকাল ধরে হায়দ্রাবাদের সেকান্দ্রাবাদে যে ভারতীয় সৈন্য ঘাঁটি ঘেরে বসে আছে, এবার তাদের পাত্তাড়ি কুটাতে হবে। ভারতের জন্য সময়টা খুবই বিব্রতকর, একই সঙ্গে অস্বস্তি ছিল, কারণ তাদের গোপন সামরিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য দরকার হয়ে পড়েছিল সময়। তাছাড়া অভ্যন্তরীণ গোলযোগ বাঁধিয়েই যদি দেশটাকে কব্জা করা যায়, তাহলে সব দিক দিয়েই সুবিধা হতো ভারতের। সেক্ষেত্রে বহির্বিশ্বকে প্রভাবিত করা তাদের জন্য সহজ হতো। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছিল ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা। কিন্তু কাশেম রিজভীর সুযোগ্য নেতৃত্ব অভ্যন্তরীণ গোলযোগ দমন করে রাষ্ট্রীয় সংহতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করে ফেললে বেকায়দায় পড়ে যায় ভারত। এ অবস্থায় হায়দ্রাবাদ সরকার যখন স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট এর প্রস্তাব উত্থাপন করে, তখন অনিচ্ছা সত্ত্বেও নিজেদের একটা ক্লিন ইমেজ বহির্বিশ্বে দেখানোর জন্য ভারত চুক্তি স্বাক্ষরে সম্মত হয়। যদিও হায়দ্রাবাদ বিশেষজ্ঞ আজিজ রিজভী তার বেট্রায়াল গ্রন্থে বলেছেন, ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ নো উইন সিচুয়েশন বোথ ফর দ্য নিজাম অ্যান্ড দ্য ইন্ডিয়ানস, জাস্ট পিস ফর 1 year। কিন্তু প্রশ্ন থেকে গেল, নেহেরু এবং ভারত সরকার কি এই 1 বছরের শান্তি চুক্তি মেনে নেবে? মেনে নিক আর না নিক, হায়দ্রাবাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এলো। ভারত যে এই চুক্তির মধ্য দিয়ে শেষ পর্যন্ত হায়দ্রাবাদের স্বাধীনতাকে মেনে নিল, সেই অনুভব থেকে হায়দ্রাবাদের সর্বত্র আনন্দের বন্যা বয়ে গেল। এই স্ট্যান্ড স্টিল চুক্তির শর্ত অনুযায়ী 2 দেশের পরিস্থিতির উপর নজর রাখার জন্য হায়দ্রাবাদের সাবেক গণপূর্তমন্ত্রী এবং খ্যাতনামা স্থপতি নবাব ইয়ারজংকে দিল্লিতে প্রতিনিধি নিয়োগ করলেন নিজাম। অপরপক্ষে ভারত সরকার গুজরাটের ঝানু রাজনীতিবিদ, লেখক ও বোম্বের এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী KM মুন্সিকে হায়দ্রাবাদে
ভারতীয় প্রতিনিধি যুক্ত করল। এই কে.এম. মুন্সি সেই লোক যিনি এর আগে হায়দ্রাবাদে অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টির জন্য নানা অপকর্ম করে হাত পাকিয়েছিলেন। কে.এম. মুন্সির ব্যাপারে মৃদু আপত্তি উঠলেও তার ধোপে টিকল না। চুক্তির শর্ত অনুযায়ী সেকেন্দ্রাবাদ থেকে ভারত সরিয়ে নিল তাদের সেনাবাহিনী। হায়দ্রাবাদের আকাশের মেঘ কিছুটা যেন সরে গেল। এই চুক্তি স্বাক্ষরের পরপরই প্রধানমন্ত্রী ছত্রী হায়দ্রাবাদ ছেড়ে চলে গেলেন। তার স্থলে প্রধানমন্ত্রী যুক্ত হলেন রাজনীতিবিদ প্রকৌশলী স্যার মীর লায়েক আলী। এই মীর লায়েক আলী পরবর্তীকালে প্রণয়ন করেন বিখ্যাত গ্রন্থ দ্য ট্র্যাজেডি অব হায়দ্রাবাদ, যে বই তিনি উৎসর্গ করেছিলেন। দ্য বুক ইজ ডেডিকেটেড টু দোজ tens of thousands dead and many more still silently suffering for their struggle in the cause of Hyderabad। 1962 সালে পাকিস্তান কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড করাচি থেকে বইটি প্রকাশ করে। স্ট্যান্ড স্টিল চুক্তি যে ভারত মোটেও মেনে নেয়নি, অচিরেই তার প্রমাণ মিলতে লাগলো। ভারত খুঁজতে লাগলো নানা ওসিলা। শাস্ত্রের কথাই সত্য প্রমাণিত হলো। দুর্জনের ছলের অভাব হয় না। ভারতেরও তেমনি চুক্তি ভঙ্গ করতে ছলনার অভাব হলো না। বাকি অংশ আরিফুল হকের বর্ণনা থেকে তুলে দিচ্ছি। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের অংশ হিসেবে পাকিস্তানের প্রাপ্য হয় 50 কোটি টাকা। মাউন্টব্যাটেন যথারীতি তখনও ভারতের গভর্নর জেনারেল। পাকিস্তান তার প্রাপ্য টাকা দাবি করলে ভারত বেঁকে বসল। ভারত পাকিস্তানের ন্যায্য টাকা পরিশোধ করতে অস্বীকার করল। সেই সময় এই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হলেও ভারত তাতে কর্ণপাত করেনি। এক পর্যায়ে মহাত্মা গান্ধী পর্যন্ত পাকিস্তানকে তার ন্যায্য টাকা পরিশোধ করার জন্য চাপ দিলেন। তাতেও নেহরু, প্যাটেল এবং মাউন্টব্যাটেন চক্রকে তাদের সিদ্ধান্ত থেকে টলানো গেল না। নিদারুণ অর্থকষ্টে পাকিস্তানের তখন ঘোর দুর্দিন। এক পর্যায়ে সে অস্তিত্ব হারাতে বসে। সেই সংকটকালে পাকিস্তানের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় স্বাধীন হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ সরকার দ্রুততার সঙ্গে পাকিস্তানকে 20 কোটি টাকা ঋণ দিয়ে সাহায্য করে। এই সাহায্যের ফলে পাকিস্তান একটু দম নেওয়ার ফুরসত পায়। পাকিস্তানকে এই ঋণ দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ভারত অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে। ভারত কড়া ভাষায় হায়দ্রাবাদকে জানিয়ে দেয় পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি ভারতের সঙ্গে সরাসরি শত্রুতার শামিল। এটা দুদেশের মধ্যে সম্পাদিত স্ট্যান্ড স্টিল চুক্তির পরিপূর্ণ বরখেলাপ। ভারত শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করেই কাজ শেষ করল না, হায়দ্রাবাদের উপর তার আরোপ করল সর্বমাত্রিক অবরোধ। প্রথমে জারি করা হলো বিমান অবরোধ। হায়দ্রাবাদের ডেকান এয়ারওয়েজের বিমানকে হায়দ্রাবাদ হয়ে বোম্বে, ব্যাঙ্গালোর, মাদ্রাজ, দিল্লিতে চলাচল বন্ধ করে দেওয়া হলো। তারপর হায়দ্রাবাদের রেলওয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক এক্সপ্রেসকে ভারতে চলাচল নিষিদ্ধ করে দেওয়া হলো। তারপর ভারতের সঙ্গে হায়দ্রাবাদের সব ধরনের টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলো। ভারত বেষ্টিত হায়দ্রাবাদের তখন প্রায় নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। এরকম অবস্থায় হায়দ্রাবাদে নিযুক্ত ভারতের প্রতিনিধি কে.এম. মুন্সি সব কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতি ভেঙে হায়দ্রাবাদের সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত সফর শুরু করলেন। তিনি তার সফরের প্রতিটি পর্যায়ে জনসমাবেশ করতে লাগলেন। জনগণকে বোঝাতে শুরু করলেন ভারতের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে। তার সফরের এক পর্যায়ে বিজয়ওয়াড়ায় আয়োজিত এক প্রকাশ্য সভায় তিনি সদম্ভে ঘোষণা করলেন, হায়দ্রাবাদে রক্তমাংসে ভারতের সাথে মিশে আছে। দুদেশের জনগণ এক ও অভিন্ন, তাদের সংস্কৃতিও অভিন্ন। ঠিক যেভাবে কদিন আগে স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভারত বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন, দুদেশের জনগণের মধ্যে রয়েছে অভিন্ন ইতিহাস, তাদের সংস্কৃতিও অভিন্ন। মুন্সির এই ভব্যতা বর্জিত বক্তব্যের বিরুদ্ধে ভারতের কাছে তীব্র প্রতিক্রিয়া জানালেন দিল্লির হায়দ্রাবাদ প্রতিনিধি নবাব ইয়ারজং। হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী মীর লায়েক আলী অবরোধের বিষয়ে আলোচনার জন্য শাটলককের মতো ছুটাছুটি করলেন হায়দ্রাবাদ থেকে দিল্লি, দিল্লি থেকে হায়দ্রাবাদ। ভারতের প্রধানমন্ত্রী নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেননের সঙ্গে আলোচনার পর আলোচনা চালিয়ে গেলেন। কিন্তু ভারত একেবারে
একক অজুহাত খাড়া করিয়ে সবগুলো আলোচনাকেই ভণ্ডুল করে দিল। কোনো সমাধান পাওয়া গেল না। হায়দ্রাবাদের প্রতিনিধি ছুটলেন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের কাছে। মাউন্টব্যাটেনের সঙ্গে দীর্ঘ 5 ঘন্টা ধরে বৈঠক করলেন মীর লায়েক আলী, কিন্তু কোনো যুক্তির ভাষায় গ্রাহ্য হলো না মাউন্টব্যাটেনের কাছে। উল্টো মীর লায়েক আলীকে ভীতি প্রদর্শন করে এই সাদা চামড়ার ভারতবাদী বললেন, আমি কয়েকদিন পরই ভারত ত্যাগ করে চলে যাব, সুতরাং ভারত যদি হায়দ্রাবাদে সেনা অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে হায়দ্রাবাদের সেনাবাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মীর লায়েক আলী মাউন্টব্যাটেনের এই কথা জবাবে বললেন, একথা ঠিক যে হায়দ্রাবাদের সেনাবাহিনীর অবস্থান আমাদের বিজয়ের অনুকূলে নয়, তথাপি আমি বলবো হায়দ্রাবাদের রাষ্ট্রীয় শ্রেষ্ঠত্ব বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে মিশে যাওয়া আমাদের জন্য 10 গুণ নিচুতার কাজ হবে। মোট কথা, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সব চেষ্টায় ব্যর্থ হয়ে গেল। ভারত হায়দ্রাবাদ দখলের সব পরিকল্পনা শেষ করে সামরিক অভিযান শুরুর জন্য অপেক্ষা করতে লাগল। এর আগেই 1948 সালে ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদের চারদিকে বিপুল সেনা সমাবেশ ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু কংগ্রেসের বোম্বে অধিবেশনে ঘোষণা করেছিলেন, হায়দ্রাবাদের সামনে এখন 2টি পথ খোলা আছে, হয় পথে ফিরে আসো, নয়তো যুদ্ধ করো। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ তখন মৃত্যুশয্যায়। তিনি তখন কোয়েটার কাছে জিয়ারত স্বাস্থ্য নিবাসে মৃত্যুশয্যায়। সারা পাকিস্তানে তখন উদ্বেগ ও উৎকণ্ঠা, কিন্তু হায়দ্রাবাদ জুড়ে তার চেয়েও বেশি উদ্বেগ ও অস্থিরতা। মীর লায়েক আলীর কাছে হায়দ্রাবাদ রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীকে মোকাবেলার পথই বেছে নেওয়া শ্রেষ্ঠ বলে বিবেচিত হলো। তিনি তড়িঘড়ি ছুটলেন করাচিতে, তারপর করাচি হয়ে কোয়েটা থেকে জিয়ারতে, মোহাম্মদ আলী জিন্নাহর শয্যার পাশে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, যদি ভারত হায়দ্রাবাদের উপর আক্রমণ চালায় তাহলে সে পরিস্থিতিতে পাকিস্তান বসে থাকবে না। জিন্নাহর এই কথার পর দারুণভাবে নির্ভরশীল ছিলেন নিজাম ওসমান আলী খান এবং প্রধানমন্ত্রী মীর লায়েক আলী। হায়দ্রাবাদের দুর্ভাগ্য, সে সময় জিন্নাহ ছিলেন মৃত্যুশয্যায়, কথা বলার মতো পরিস্থিতি তার ছিল না। আর পাকিস্তানের সে সময়কার শাসকরা ছিলেন সিদ্ধান্তহীনতায়। তারা জিন্নাহর জীবদ্দশায় নিজেদের সিদ্ধান্ত দেওয়ার যোগ্য বলে মনে করেননি। তবু জিন্নাহর সঙ্গে সাক্ষাৎ এবং পাকিস্তানি শাসকদের সঙ্গে আলোচনার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে 1948 সালের রাতের আধারে ওত পেতে থাকা ভারতীয় রাডার ফাঁকি দিয়ে করাচিতে উড়ে চললেন মীর লায়েক আলী। সেই বিপজ্জনক উড়াল হায়দ্রাবাদের ভাগ্য এবং পাকিস্তানি শাসকদের বোঝার জন্য মীর লায়েক আলীর নিজের লেখা দ্য ট্র্যাজেডি অব হায়দ্রাবাদ গ্রন্থের সরাসরি শরণাপন্ন হচ্ছি আমরা। কারণ ওই গ্রন্থ শুধু কোনো গ্রন্থ নয়, ওটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ উদ্বেগ উৎকণ্ঠায় পীড়িত একটি সময়ের দলিল। পাহারারত যুদ্ধবিমানের পাশ দিয়ে উড়ে যাওয়ার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। এমন একটি অভিজ্ঞতা আমার হয়েছিল যখন আমি এক জ্যোৎস্নালোকিত রাতে করাচি পৌঁছে আবার ফিরে আসার জন্য রওনা হয়েছিলাম একটি 4 ইঞ্জিনযুক্ত ল্যানকেস্টার বিমানে করে। সব মিলে পরিস্থিতি যদিও খুব একটা নিরাপদ ছিল না, তবুও বিমানের অন্য যাত্রীদের মধ্যে কোনো ভয় দেখা যাচ্ছিল না। তারা কেউ জানত না আমি কে, তাই তারা নিশ্চিন্তে গল্পগুজব করছিল। বিমান থেকে বোমা হামলার ভয় তারা তখনই পেত যখন তারা মাটিতে ছিল, কিন্তু যখন তারা আকাশে আশেপাশে ভারতীয় বিমানের জন্য তাদের মধ্যে কোনো ভয় লক্ষ্য করা যাচ্ছিল না। যদিও তাদের নিজেদের রাডারের ওপর তাদের তেমন কোনো ভরসা ছিল না। হায়দ্রাবাদের জন্য এটা খেয়াল রাখা জরুরি ছিল যে যদি ভারতীয় সেনারা তাদের উপর হামলা চালায় তবে পাকিস্তান কিছু একটা করবেই। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্যে এটা একাধিকবার প্রকাশ পেয়েছিল যে যদি ভারত কোনো সশস্ত্র আক্রমণ চালায় তবে পাকিস্তান বসে থাকবে না। তা সবই ভালো, কিন্তু এখন সময় এসেছে আরও পরিপক্ক পরিকল্পনার। এসব নিশ্চিত করার দায়িত্ব ছিল করাচিতে অবস্থানরত হায়দ্রাবাদের একজন জেনারেলের, যে কিনা আমাকে বারবার অনুরোধ করে চলেছিল করাচিতে একবার আসার জন্য। যদিও নিজাম খুবই চিন্তিত ছিলেন, কারণ যাত্রাপথে অনেক বিপদ হতে পারত।
কিন্তু যখন তিনি জানলেন এ ব্যাপারে আমি মোটেও শঙ্কিত নই, তিনি আমাকে যাত্রা করার জন্য সম্মতি প্রদান করলেন এবং আমি তাকে নিশ্চয়তা দিলাম যে আমি ফেরার সময় তার কিছু প্রয়োজনীয় দলিলপত্র সঙ্গে করে নিয়ে আসব। অত্যন্ত গোপনীয়তার মধ্যে আমার ভ্রমণের আয়োজন করা হলো। আমার মন্ত্রিসভার সদস্যরা পর্যন্ত আমার এই বিপজ্জনক ভ্রমণ সম্পর্কে কিছু জানতেন না। রওনা হওয়ার আগ মুহূর্তে বিষয়টি আমার পরিবারকে জানাই। আমার পরিবারের সবাই বুঝতে পেরেছিল যে এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ কাজ, তবুও কিন্তু তারা আমাকে সমর্থন জানায়। গভীর রাতে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম, যা কিনা ছিল অনেক দূরে। ঘর থেকে বের হওয়ার 3 ঘন্টার মধ্যে আমি আকাশপথে যাত্রা শুরু করলাম। সঙ্গে ছিল আমার এডিসি ও খানসামা। আমি খুবই ক্লান্ত ছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম। বিমানটি যখন করাচি বিমানবন্দরের মাটি ছুঁয়েছে তখন আমার ঘুম ভেঙেছিল। বিমানবন্দরের আশেপাশে কেউই ছিল না। সেখানে একটা গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল। আমি নিশ্চুপভাবেই গাড়িতে উঠে বসলাম। করাচিতে অবস্থানরত হায়দ্রাবাদের রাষ্ট্রদূত জেনারেল মোস্তাক আহমেদ সেই গাড়িতে ছিলেন। তিনি আমাকে করাচিতে কি কি ঘটছে সব সংক্ষেপে জানালেন। আমি জানতে পারলাম যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কোয়েটায় অবস্থান করছেন। শীঘ্রই আমাকে কোয়েটার উদ্দেশ্যে যাত্রা করতে হবে। আমাকে সেখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি বিমান রেডি করে রাখা হয়েছে। গাড়ি আমাকে দ্রুতগতিতে নিয়ে চলল পাকিস্তানের ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের বাসার দিকে, যেখানে তিনি আমার জন্য আগ্রহান্বিত হয়ে অপেক্ষা করছিলেন। খুব দ্রুত শেভ ও গোসল সেরে গোলাম মোহাম্মদের কাছে গেলাম কফি খাওয়া শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করার উদ্দেশ্যে। গোলাম মোহাম্মদ আমাকে নিয়ে বসলেন। তিনি আমাকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট শোনালেন এবং হায়দ্রাবাদের যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ যোগানের বিষয়ে আলাপ করলেন। তার মতে ভারতীয় বাহিনীর বেশিরভাগ অংশই হায়দ্রাবাদে এবং কাশ্মীর ঘিরে অবস্থান করছে। পাকিস্তানি বর্ডার থেকে ভারত তার বাহিনী সরিয়ে নিয়েছে এবং হায়দ্রাবাদের দিকে রওনা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করি যে যদি পাকিস্তান বাহিনী এখন ভারত আক্রমণ করে তবে ব্যাপারটা কী রূপ ধারণ করবে। জবাবে তিনি বললেন, সেক্ষেত্রে ভারতীয় সেনারা হায়দ্রাবাদ পৌঁছাতে আমরা দিল্লি পৌঁছে যাব। আমি তাকে সুনিশ্চিতভাবে বলতে বললাম, যদি ভারত হায়দ্রাবাদে আক্রমণ চালায় তবে পাকিস্তান সে মুহূর্তে সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিনা। তিনি উত্তর দিলেন, একমাত্র কায়েদে আজমই এ বিষয়ে বলতে পারবেন। তবে তিনি আমাকে বারবার একটি বিষয় গুরুত্বের সঙ্গে বলেছিলেন যে হায়দ্রাবাদের উচিত হবে যতটা সম্ভব তাদের টাকা পয়সা ও সম্পদ পাকিস্তানে ট্রান্সফার করে দেওয়া, যাতে পাকিস্তান এই বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং তাদের সাহায্য করতে পারে। অপচয় করার মতো কোনো সময় আমাদের হাতে ছিল না। কয়েক চুমুক কফি পান করে আমরা দুজনেই একটি বদ্ধ গাড়িতে করে বিমানবন্দরের দিকে রওনা দিই। পাকিস্তানি বিমান বাহিনীর একটি বিমান আমার জন্য অপেক্ষা করছিল। আমি আমার এডিসি এবং খানসামাকে নিয়ে বিমানে উঠলাম। আমাকে জানানো হলো কায়েদে আজম জিন্নাহর সঙ্গে সাক্ষাতের জন্য কোয়েটা পৌঁছে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হতে হবে। কোয়েটা নামার পর জানতে পারলাম আমাকে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিতে হবে না, কারণ 2 দিন আগেই কায়েদে আজম জিন্নাহ কোয়েটাতে ফিরে এসেছেন। কায়েদে আজম জিন্নাহর বাসভবনে পৌঁছাতেই আমি সবার মধ্যে উদ্বেগ লক্ষ্য করলাম। সেখানে আমি 2 কি 3 জন ডাক্তারকে দায়িত্ব পালনরত অবস্থায় দেখলাম। আমাকে জানানো হলো 1 ঘন্টা আগে তাকে কিছু ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যার ফলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্তমানে কায়েদে আজম জিন্নাহ খুবই কষ্টের মধ্যে আছেন। তিনি প্রায় অচেতন অবস্থার মধ্যে আছেন। কিছুক্ষণ পর মিস ফাতেমা জিন্নাহর সঙ্গে আমার দেখা হলো। তিনি আমাকে জানালেন এমন আগেও হয়েছে। কিছু সময় পর তার অবস্থা উন্নতি হলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। আমি পরবর্তী সময়গুলো মিস জিন্নাহর সঙ্গে কথা বলে কাটাই। তিনি বারবার কায়েদে আজমের কক্ষে যাচ্ছিলেন এবং ব্যর্থ হয়ে ফিরে আসছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত মিস জিন্নাহ তার কাছে খবরটি পৌঁছাতে সক্ষম হলেন যে আমি অনেকক্ষণ হয় এখানে উপস্থিত হয়েছি এবং তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। মিস জিন্নাহ অনেকটা বিব্রতভাবে আমাকে জানালেন জিন্নাহ আঙ্গুল নাড়িয়ে ইশারা করেছেন, যার অর্থ এই যে তিনি আর ব্যথা সহ্য করতে পারছেন না। আমার কাছে প্রতিটি মুহূর্তকে অসম্ভব ভারী মনে হচ্ছিল। আমি উদ্বেগ ও উৎকণ্ঠায় অধীর হয়ে পড়েছিলাম। বেলা 3টার দিকে আমি জিন্নাহর সঙ্গে
সাক্ষাতের সব আশা ত্যাগ করলাম। আমাকে করাচি ফিরে যেতে হবে। সেখানে পরামর্শ করার পর আমাকে আবার হায়দ্রাবাদে ফিরে যেতে হবে এবং সবই সম্পন্ন করতে হবে সকাল হওয়ার আগে। আমি তবু আরও আধা ঘন্টা অপেক্ষা করলাম। অবশেষে খবর পেলাম যে তার সেই মুহূর্তে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ দলিল পাওয়ার কথা ছিল, কিন্তু খবর পেলাম যে কেউ দলিলগুলোর সম্পর্কে অবগত নন। ওগুলো জিন্নার ব্যক্তিগত তত্ত্বাবধানে রাখা আছে। সেগুলোর অবস্থান সম্পর্কে কেউ অবগত নয়। আমি হতাশ অবস্থায় ফিরে করাচি বিমানবন্দরে পৌঁছার পর একটি গাড়ি আমাকে গোলাম মোহাম্মদের বাড়িতে নিয়ে গেল। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সেখানে আমার সঙ্গে দেখা করতে এলেন। তিনি আমেরিকান দূতাবাসে আয়োজিত একটি ডিনারে যাওয়ার পথে দেখা করতে এসেছিলেন। সেখানে তার উপস্থিতি না দেখা গেলে নানা সন্দেহ জন্মাবে, এসব বলে দ্রুত ফেরার প্রতিশ্রুতি দিয়ে তিনি গোলাম মোহাম্মদের সঙ্গে চলে গেলেন। লিয়াকত আলী খান ও গোলাম মোহাম্মদ অনেক দেরিতে ফিরলেন। সঙ্গে এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জাফরুল্লাহ খান এবং মোহাম্মদ আলী। আমি তাদের কায়েদে আজম জিন্নার খারাপ অবস্থার কথা জানালাম। তারা শুনে খুব অবাক হলেন। কায়েদে আজমকে লন্ডনে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা নেওয়ারও কথা হলো। এরপর আমরা সবাই হায়দ্রাবাদ সম্পর্কিত বিভিন্ন সমর কৌশল এবং রাজনৈতিক বিষয়ে আলোচনা করলাম এবং পাকিস্তানি গোয়েন্দাদের দ্বারা প্রাপ্ত রিপোর্ট নিয়ে ঘাটাঘাটি করলাম। জানতে পারলাম যে ভারত প্ল্যান করছে 22 সেপ্টেম্বর হায়দ্রাবাদের দিকে অগ্রসর হওয়ার। জাফরুল্লাহ খান জাতিসংঘের প্যারিস অধিবেশনে যাওয়ার প্রস্তুতিতে ছিলেন। তিনি আমাকে প্রতিশ্রুতি দিলেন সেখানে তিনি এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। আমি পাকিস্তানের কিছু বিমান বিধ্বংসী অস্ত্র চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং অ্যান্টি ট্যাঙ্ক মাইন নেওয়ার কথা বললেন, কারণ বিমান বিধ্বংসী অস্ত্র পরিবহন করে পাঠানো খুব কঠিন। ভারত হায়দ্রাবাদ আক্রমণ করলে পাকিস্তান কি করবে তা আমি সরাসরি জানতে চাইলাম তাদের কাছে। জাফরুল্লাহ খান আমাকে প্রতিশ্রুতি দিলেন যে ইউএনওর সিকিউরিটি কাউন্সিল একটা ব্যবস্থা নেবেই, কিন্তু ভারতীয় আগ্রাসন ঠেকাতে পাকিস্তান কি করবে সে ব্যাপারে কেউই আমাকে একটি সোজাসুজি উত্তর দিলেন না। আমি অধীর হয়ে জিজ্ঞাসা করলাম, আমি কি তাহলে ধরে নেব যে এমন অবস্থায় পাকিস্তানের পুরোপুরি সমর্থন নেই? আমাকে উত্তর দেয়া হলো, পাকিস্তান কি করবে তা কায়েদে আজম জিন্নাই একমাত্র বলতে পারবেন। তিনি ছাড়া আর কারো এ ব্যাপারে কথা বলার সামর্থ্য নেই। কথা চলতেই থাকলো। ভারতের ক্ষমতা কতটুকু? হায়দ্রাবাদ ভারতের বিপক্ষে কতক্ষণ টিকে থাকতে পারবে? পাকিস্তান কি করবে? সিকিউরিটি কাউন্সিলের মতামত কি হতে পারে? এসব বিষয় নিয়ে আলোচনা করতে করতে রাত 2টা বেজে গেল। আমি উঠে দাঁড়ালাম। এবার আমাকে যেতে হবে। আমি বিদায় নিয়ে বিমানবন্দরের দিকে রওনা দিলাম। দিনের আলো ফুটে বেরোবার আগেই আমাকে ভারতীয় টেরিটরি পার হয়ে যেতে হবে, নইলে ভয়ানক বিপদ হতে পারে। মুহূর্তের মধ্যেই আমি আবারও আকাশপথে যাত্রা শুরু করলাম। দিনের আলো ফুটতেই বিমান হায়দ্রাবাদের মাটিতে অবতরণ করল। আমরা নিরাপদেই ভারতীয় রাডারকে ফাঁকি দিয়ে উড়ে আসতে পেরেছি। সেখানে একটা সামরিক গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল। গাড়িতে ওঠার পর দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে জানালো যে তিনি খুশি হয়েছেন আমি আরও আগে পৌঁছাইনি, কারণ একটু আগেই আকাশে কিছু ভারতীয় বিমান টহল দিয়ে গেছে। বাড়িতে পৌঁছানোর কয়েক মিনিট পর KM মুন্সি আমাকে কল করলেন, যিনি কিনা হায়দ্রাবাদে ভারতের প্রতিনিধি জেনারেল ছিলেন। তিনি তার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিলে আমি রাজি হলাম। সম্ভবত আমাকে আমার অফিস বা প্রধানমন্ত্রীর কার্যালয় না দেখে আমার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই তিনি চালাকির সঙ্গে এটি করেছিলেন। এরপর আমি নিজামকে টেলিফোন করলাম এবং তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বের হলাম। নিজাম আশাহত হয়েছিলেন জিন্নার শারীরিক অবস্থার কথা শুনে, এবং আমি তার সঙ্গে দেখা করতে পারিনি সেজন্য। তিনি আমার মতোই হতাশ ছিলেন। আমি তাকে জানালাম তথ্য অনুযায়ী ভারত আক্রমণের সময়সীমা 20 থেকে 23 সেপ্টেম্বর। সেনাপ্রধানের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমরা জানতে আগ্রহী ছিলাম যে হায়দ্রাবাদ ভারতকে কত সময় টিকে রাখতে পারবে। তিনি জানালেন রাজধানী পর্যন্ত পৌঁছাতে ভারতের প্রায় 8 সপ্তাহ সময় লাগবে। তিনি চলে যাওয়ার পর আমি নিজামকে বললাম, এটা সন্তোষজনক। যদি 4 সপ্তাহ ভারতকে ঠেকিয়ে রাখা যায় তাহলেও সেখানে আশা আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটি ছিল জাতিসংঘে প্রতিনিধি পাঠানোর ব্যাপারটা।
কারা কারা যাবে সেসবের প্রস্তুতিও চূড়ান্ত করা হলো। ঠিক করা হলো মঈন নওয়াজ জং হবেন প্রতিনিধি দলের প্রধান, রহিম, শ্রীপথ রাও, শ্যাম সুন্দর এবং মীর নওয়াজ জং হবেন প্রতিনিধি দলের সদস্য। জহির আহমদকে করা হলো প্রতিনিধি দলের সচিব। ঠিক হলো তারা জাতিসংঘের উদ্দেশ্যে 9 সেপ্টেম্বর 1948 রাতে রওনা দেবেন। আগের দিন বিকালে মঈন নওয়াজ খান নিজামের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। প্রতিটি বিষয় নিয়ে সতর্কতার সঙ্গে কথা বললেন। বলা হলো তার স্ত্রীও তার সঙ্গে যাবে। তারপর অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ি ফিরে এলো যাত্রার প্রস্তুতি নেওয়ার জন্য। যাত্রার শুরুর আধা ঘন্টা আগে আমি ফোন করলাম। তারা তাদের 2 শিশু সন্তানকে হায়দ্রাবাদে রেখেই চলে যেতে চাচ্ছিল। আমি অত্যন্ত বেদনা ভরাক্রান্ত হৃদয়ে বললাম, কখন কি হয় কেউ জানে না, আপনি আপনার ছেলে মেয়ে দুটিকে সঙ্গে নিয়ে যান। তারা বলল এতে তাদের কাজে সমস্যা হবে। আমি বললাম তবুও। অগত্যা রাজি হলো মঈন দম্পতি। আমি তাদের আল্লাহর হাতে সঁপে দিয়ে বিদায় জানালাম। এই ঘটনা ভারতীয় আক্রমণ শুরুর 3 দিন আগের। তখনও হায়দ্রাবাদ সরকারের ধারণা 20 সেপ্টেম্বরের আগে ভারত আক্রমণ শুরু করবে না।